শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ি কাটে ঠিক সকাল 8টা। ঘুমের থেকে উঠেই সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। তো তারপরে এদিকে সোজা চলে আসলাম বাসি নাইটিটাকে ছেড়ে একেবারে চা বানাতে। তো আমার শাশুড়ি মার তো সুগার, সেই কারণে উনি জানো তো তোমার চিনি দেওয়া চা খান না, তাই ওনার জন্য চিনি ছাড়া চাটা আগে তুলে রাখলাম। তারপরে আমার আর আমার শ্বশুরমশাইয়ের জন্য তোমার চিনি দিয়ে চাটা কিন্তু আবারও একবার ফুটিয়ে নামিয়ে নেব। আর ওই দিক দিয়ে জানো কালকেকার রাতের না কিছুটা ভাত আছে, তাই ভাবছি আজকে সকালে শুধু 1 কৌটো মতো চাল রান্না করব, ওই ধরো 250, আর তোমার একটা আলু সেদ্ধ দেবো, এতে করে ডোডোরও খাওয়াটা হয়ে যাবে। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চাটা হয়ে গেল। চলো এবার চাটা আমার আর আমার শ্বশুরমশাইয়ের মতো ঢেলে নেওয়া যাক। ওদিক দিয়ে জানো তো সকালে চাটা খেয়ে নিলাম, তারপর সকালকার রান্নাটাও করে নিয়েছি। আজকে সকালে তো বললাম আলু সিদ্ধ ভাত করব, তার সাথে জানো তো একটু ধনেপাতা বাটা করেছিলাম। এতে করে আজকে সকালে আমাদের সকলের খাবারটা কিন্তু বেশ জোরদার করে খাওয়া হয়ে গেছে। আর আমি জানো তো এখন মুড়ি খাই, আমার না আর ভাত খেতে ইচ্ছা করে না, ভাতটা একবারই খাই। সকালে 2টো করে মুড়ি খাই, দুপুরবেলা ভাত খাই, আবার রাতের বেলা 1.5টা রুটি খাই। তো এই দেখো উনানটা না কালকে লেপে রাখতে আমার একদম খেয়াল নাই, তাই ভাবলাম আজকে যে এখনই উনানটা লেপে দিই, তারপরে তো দুপুরে রান্না বান্না শুরু করতে হবে, সেই কারণে। তো এইদিকে লেপে রাখবো, দিয়ে ওইদিকে যাবো জানো ঘরে গিয়ে জানো তো ডোডোকে একবার খাইয়ে দেবো, ও এখন আসেনি। আচ্ছা আজকে 10টা নাগাদ ভূমিকম্প হয়েছে, তোমরা কি কেউ টের পেয়েছো? আমরা জানো সবাই টের পেয়েছিলাম বাড়ির। এই নিয়ে একটু বাড়িতে সকলের মধ্যে হইচই হলো। আবার জানো তো আমাদের বাড়িতে কুয়ো আছে, তো কুয়োর জলটা দেখতে গেছি, দেখছি কি হারে নড়ছে, ভীষণ জোরেই এখানে ভূমিকম্পটা হয়েছে জানো, মানে অনুভব করার মতো হয়েছে আর কি। তো ওই দেখো এদিকে সমস্ত কিছু জোগাড়জান্তি করছি, দুপুরকার রান্নার প্রস্তুতি নিচ্ছি। দুপুরে রান্না করব সর্ষে শাক। তো আমার শ্বশুরমশাই কালকে একটু মাঠে গেছিলেন, উনি মাঠ থেকে জানো তো অনেকটা সর্ষে শাক নিয়ে এসছে। এই সর্ষে শাক খেতে আমার শ্বশুরবাড়িতে সবাই ভীষণ পছন্দ করে, তবে জানো তো আমার খুব একটা বেশি পছন্দ হয় না, কারণ এই সর্ষে শাক না একটু তিতকুটে তিতকুটে ভাব লাগে, সেই জন্য। তো সকলে যেহেতু পছন্দ করে সকলের জন্যই আরও করা হলো। 1 ঝুড়ি শাক শ্বশুরমশাই রেখেছিলেন আজকে রান্নার জন্য। তো ওনাকে একবার আমি জিজ্ঞাসাও করেছি যে এত শাক কি হবে, উনি বলছে যে এত শাক লাগবে, দেখবা রান্নার পর একটুখানি হয়ে যাবে। তাই আর কি এত শাক যেহেতু আছে ফেলে দেবো, তাই পুরো শাকটাই কিন্তু কেটে রান্নার জন্য নিয়ে চলে যাচ্ছি একবারে উনান পাড়ে। তো এই দেখো সমস্ত কিছু কাটাকুটি জোগাড় জানতি হলো, এবার কিন্তু উনানে জালটা দিয়ে দেবো। প্রথমে যেন আগুনটা ধরিয়ে নেবো। আর জানো তো কাঠের উনানে না সমস্ত কিছু জোগাড় করে যদি রান্না বান্না করতে বসা হয় না, বেশ সময়ের মধ্যে পরিপাটি করে সমস্ত রান্না গুছিয়ে গাছি হয়ে যায়। তো সেই জন্য আমি যেন সমস্ত কিছু আগে একটু হাতের কাছে জোগাড় করে নিই। কেন বলো তো, ডোডো ছোট, ওকে বললে পারবে না, আর আমার শাশুড়ি মার তো শরীর খারাপ, তার জন্য কেই বা দেবে, সেই জন্য আমি নিজেই আগে সমস্ত কিছু হাতের নাগালে রেখে রান্নায় লাগি। নাহলে ওই ধরো জ্বালনটা দিতে দিতেই ছুটতে হয়, তখন জানো তো খুব অসুবিধা হয়। আর এই কঞ্চির জ্বালন না খুব তাড়াতাড়ি চলে যায়, সেই জন্য কিন্তু সমস্ত কিছুই আগে রাখি। আর উনানটা জ্বালাতে যেন ওই সরু সরু খড়িগুলো খুব কাজে লাগে, তবে পাটকাঠিগুলো বেশি দিই না, অল্প অল্প করে পাটকাঠি দিয়ে দিয়ে করছি। আর ওদিক দিয়ে আমার এক ভাইজি এসে ওর সঙ্গে একটু গল্প করছিলাম। রান্না করতে করতে বা কোনো কাজ করতে করতে দেখবা কেউ যদি একটু আসে না, গল্প করতে করতে যদি কাজটা করা হয় না ভীষণ সুবিধা হয়, মানে কি বলতো নিমিষের মধ্যে যেন সমস্ত কিছু হয়ে যায়। তো ওর সাথে কথা বলছি আর এইদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। জানো তো বন্ধুরা, ছোটোবেলা থেকে না আমার সুখী দাম্পত্যের ভীষণ স্বপ্ন ছিল। স্বপ্ন বলতে কি বলো তো, সারা জীবনই না টাকা পয়সা দিয়ে কখনোই কোনো কিছু হয় না, সুখ শান্তি সমস্ত কিছুই বজায় থাকে কিন্তু নিজেদের মধ্যে। জানো তো সুখ শান্তি
টাকা দিয়ে কেনা যায় না। সমস্ত কিছু তুমি পৃথিবীর টাকা দিয়ে কিনতে পারবে, তবে সুখ শান্তি কেনা যায় না। তবে হ্যাঁ, মানুষ বলবে যে টাকাই যদি না থাকে সুখ আসবে কী করে, তুমি যদি টাকা পয়সায় না থাকে বাড়ি কী করে বানাবে বা সুখে থাকবে কী করে। তবে জানো তো, সুখে থাকার জন্য না দুজনার একটু সুখী দাম্পত্য জীবন হলেই কিন্তু সুখে থাকা যায়। জানো তো, আমাদের এই বনের শাক পাতা খেয়ে কিন্তু আমাদের দিব্য জীবনযাপন চলে যাচ্ছে। আমরা কখনোই ভাবি না আমাদের দামি দামি মাছ খেতে হবে, দামি দামি পোশাক পরতে হবে বা দামি দামি অট্টালিকা বানিয়ে থাকতে হবে। সবসময় না এটাই ভাবি যে বনের শাক পাতা কচু ঘেঁচু খেয়ে আমাদের জীবনটা যদি এরকম হেসে খেলে কাটিয়ে দিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। তাই জানো তো, সবসময় না আমরা ভাবি যে শীতকাল আসলেই, কোনো সিজন আসলেই একটু কোথায় শাক পাতা পাবো, একটু রান্না করব, এই সমস্ত জিনিসগুলো। তবে জানো তো, এই শীত এলেই না আমাদের না অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে যায়। ডোডোর পাপা যেহেতু কাজ করে তোমার টিভির, সেহেতু ওইটা একটা সিজন, মানে গরমকাল আসলে ওর সিজন, তবে শীতকালে ওর সিজন নয়। তাই জানো তো, এই সময়টা প্রচুর অসুবিধা হয়। তবে আমার শ্বশুরমশাই থাকাতে আমাদের সেই অভাবটা কখনোই অভাব বলে মনে হয় না। উনি ঠিক মাঠে যান, কাজ করেন এবং তারা ভালোবেসে সবজিপাতি দেন, এতে করে আমাদের সংসারটা দিব্য হেসে খেলে চলে যাচ্ছে। এই দেখো, এইদিকে আমার রান্না হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। রান্না বলতে সেরকম কিছুই করলাম না, আজকে করলাম শুধু ফুলকপি আলুর তরকারি আর তোমার ওই যে শাকটা এনেছিল শ্বশুরমশাই, ওই শাকটা একটু ভাজা করলাম। ওদিক দিয়ে ডোডোর জন্য কিছুটা তরকারি তুলে রেখে দিয়েছি। তো সমস্ত তরকারিপাতি হয়ে গেল, আগুনটা দিয়ে কিন্তু ঘরে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে আসলাম। জানো, ভাতটা লাস্টে বসানোর এই সুবিধা, এই ধরো একটা কাঠ ঢুকিয়ে দিয়ে ছুটে চলে গেলাম, আবারও একবার আসলাম, এসে কিন্তু সেই কাঠটা আবারও নাড়িয়ে দিলাম, জলটা গরম হয়ে গেল, চাল দিয়ে দিলাম, মানে ভাত বসিয়ে একটা কাঠ দিয়ে দিয়ে কাজগুলো কিন্তু টুকটুক করে বেশ তাড়াতাড়ি করে নিতে পারি, সেটাই কিন্তু একটু সুবিধা। তো এই দেখো, এদিকে জলটা গরম হয়ে গেছে, একবার এসে দেখে গেলাম, আর জ্বালনটা বাইরে বেরিয়ে গেছিলো, সেই জন্য জ্বালনটা ঠেলে দিয়ে যাচ্ছি। এবার চালটা দিয়ে যাব, আবারও কিন্তু ছুটে চলে যাব জানো অন্যান্য কাজগুলো সারতে। তাই জানো, লাস্টে ভাতটা করি, অনেক সুবিধা, ভাতটা অনেকক্ষণ অবধি গরম থাকে, তার সাথে কিন্তু এই ধরো উনুনের আঙারেই রান্নাটা হয়ে যায়। এই যে এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে মাঠে চলে এসেছি। আমাদের বাড়ির শেষ সীমানায় মাঠ, আর মাঠটা কি অপূর্ব সুন্দর লাগছে না বলো। গ্রাম বাংলার যেন এই শীতকাল আসলেই যেন মন ছুঁয়ে যায়। চারিদিক ধুধো মাঠ, কি সুন্দর খোলা মাঠ, ধানগুলো কেটে নিয়ে চলে গেছে, এরপরে মনে হয় সর্ষে বসাবে, প্রত্যেক বছরই এমনটা করে। তারপরে যখন সর্ষে হবে, মানে ফুলটা আর কি দেখতে যে অপূর্ব লাগবে, মনে হবে কে যেন গ্রাম বাংলার বুকে সোনা ছড়িয়ে চলে গেছে। তবে জানো তো, আমাদের বাড়ির যে সমস্ত কাছে পিঠে মাঠটা ছিল, সেই মাঠটা পুরো ধান কাটা হয়ে গেছে। তবে ওই কোণের দিকে দেখতে পাচ্ছ, ওইখানে কিছুটা জমি এখনও অবধি ধান কাটা হয়নি, তাই ওনারা এখনও অবধি ধান কাটছে। আজকে অনেক সকালে এসছেন ওনারা, তবে ট্রাক্টরে এসে পাশের মাঠটাতে নাঙল দিয়ে গেছে, সেই মাঠটায় নাঙল দিয়ে গেছে, এখনও অবধি এই মাঠগুলোই নাঙল দেয়নি। এখন মাঠে নেমে জামা কাপড় রোদে দিতে পারি, কারণ কি বলতো, জমিওয়ালারা বা ভুঁইওয়ালারা এখন কিছু বলবে না, তবে নাঙল দিয়ে দিলে তখন আবার বকবে। কেন বলো তো, ওনারা তো লোক লাগিয়ে কষ্ট করে নাঙলটা দেয় না, আমরা যদি পাড়িয়ে সমানই করে দিই তাহলে কি করে হবে, সেই জন্যই ওনারা বকে। আর এই দেখো, এই ডোডোর জন্য কিন্তু এক বালতি জল নিয়ে চলে আসলাম, সেই সকালে রোদে দিয়ে এসেছিলাম মাঠে, গরম হয়ে গেছে, স্নান করিয়ে নিয়েছি, নিয়ে আমি একটু বসেছিলাম, তো ওকে খাইয়ে নিলাম, কাজকর্ম সেরে নিজেও খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, অনেকক্ষণ পর আবারও তোমাদের সামনে এলাম। তো এখন যেন ঘড়ির কাঁটায় বাজে 5:30, এখন তো 5টা বাজলেই সন্ধে, তাই 5:30 বাজে বলে সন্ধ্যাবাতিটা দেখাতে চলে এসেছি ঠাকুর ঘরে। তো জানো তো, ডোডো এখনও ঘুমোচ্ছে, ওকে 3টের সময় সেই যে ঘুম পাড়িয়েছি, এখনও অবধি ঘুমোচ্ছে, উঠছেই না, বারবার তোলার চেষ্টা করছি, উঠছেই না, কিন্তু ও যেন কটার সময় উঠেছিল, 6:35, একবার করে উঠছে, উঠে ঘুরে ফিরে ঘুমোচ্ছে। এখন আমার সন্ধ্যাবাতিটা দেখানো হয়ে গেল, এবার ঘরে যাব, গিয়ে ওকে দেখবো ওঠে নাকি, না উঠলে পরে জানো তো চুপচাপ বসে এডিটের কাজটা করে নেবো।
এডিটের কাজটাও যদি করে নিই না, সময়ে অনেকটা কিন্তু এগিয়ে থাকে। এই দেখো রাতের এখন আবার শীতকালে আমাদের মোটামুটি প্রত্যেকটা গৃহবধূরই একটা করে রুটিন হয়েছে রুটি করা। আবার অনেকেই 12 মাস রুটি খায়, তবে এই শীতকাল চলে এসছে, আমরা কিন্তু শীতে রুটি খাই। যেন আমি রুটি একদমই ভালো বানাতে পারি না, তবে জানো তো আমি পারতামই না, করতে করতে যাও বা একটুখানি পদে এসছে, জানি না ভবিষ্যতে পারবো কি না। তো এইদিকে জানো তো মুট মুট করে আটাটা নিয়ে নিচ্ছি। আচ্ছা তোমরা খেয়াল করলা আমি মুঠ আটা নিলাম? আজকে যেন ডোডোর পাপা সারাদিন খেতে আসেনি, হোটেলে খেয়ে কাজ করেছে, সেই জন্য বাড়ির ভাতটা রয়ে গেছে। ও এসে সন্ধ্যাবেলা মানে ওই 7:30টার সময় খেয়ে নিয়েছে। তো ও বলছে আমি যেহেতু ভাত খেয়ে নিয়েছি, এখন 7:30টা বাজে, আমি কিন্তু আর রাতে কিছু খাবো না, তোমরা যদি খাও তো রুটি মুটি করে খেয়ে নিও। তাই আর কি আমরা আর কি করব, তাই আমাদের জন্য নিজেদের 8টা রুটি বানাচ্ছি। তো এই দেখো ডোডো আবার এসে একটু আটার ভাগ বসিয়ে দিল। ও প্রত্যেক দিনে আমি যদি রুটি করি না, আটা মাখি, ও আসে একবার করে আমার কাছে, এসে কিন্তু একটু করে আটা নিয়ে যায় খেলা করবে বলে। বাচ্চা মানুষ তো। আর জানো তো ওদের মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের নিজেদের ছোটোবেলাটাকে ফিরে পাই। আমরাও ছোটোবেলায় এরকম কতই না করেছি বলো। একটু যদি মনে করে দেখা হয় সেই দিনগুলোর কথা, মায়ের কাছ থেকে নিয়ে যেতাম সাপ বানাতাম, এটা ওটা কত অঙ্গি ভঙ্গি না করতাম। কখনো বানাতাম তোমার ওই যে হাঁড়ি কড়াই। তবে আমাদের সময়ে আমাদের যুগের এটাই ছিল ক্লে। এখনকার যুগে তো বিভিন্ন ধরনের বিভিন্ন কৃত্রিম উপায়ের জিনিস উঠে গেছে, তবে আমাদের সময়টাই অনেক ভালো ছিল গো। না ছিল কোনো কৃত্রিম উপায়ের কোনো জিনিস, বা না ছিল আমাদের রোগব্যাধি। এই আটা মাটা নিয়েই কিন্তু আমরা খেলা করতাম। এইদিকে দেখো রুটিগুলো করব বলে প্রথমে তোমার পিস পিস করে নিচ্ছি। আমি এভাবেই কিন্তু গোল গোল করে কেটে নিই, জানো তো, না হলে না হয় না। তো প্রত্যেকটা রুটি সমান সমান করার জন্য কিন্তু কেটে নিলাম, 8টা পিস করে নিয়েছি। হ্যাঁ, তবে একটা পিস একটু ছোট হয়ে গেছে, ওই যে আমি আর ডোডো 1.5খানা করে রুটি খাই, সেখানে মেকআপ করে নেবো সেই কারণে। তবে যেন আমার শ্বশুরবাড়িতে বলে যদি কম হয় অসুবিধা নয়, তবে বেশি করো না, বেশি করে ফেলা গেলে কিন্তু খুবই গায়ে লাগে। আমাদের যেহেতু অভাবের সংসার তো সেই জন্য। আর সবসময় না একটু গুছিয়ে পরিপাটি করে সমস্ত সময় রাখার চেষ্টা করি। ওদিক দিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম, এদিক দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। কালকে অনেক দিন পর নিজের হাতে রুটি করলাম, খুব একটা ভালো হয়নি, তবে কালকের তুলনায় আজকে রুটিগুলো অনেকটাই ভালো হয়েছে। এদিক দিয়ে ডোডোর জন্য একটু দুধ দিয়ে আর তোমার গুড় দিয়ে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে ভিজিয়ে রাখলাম। ওদিক দিয়ে আমার নিয়ে নিয়েছি, শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, শ্বশুর মশাইয়েরও খাবার নিয়ে চলে গেছে ঘরে। আর এদিক দিয়ে আমি খাচ্ছি এই দেখো আলু দিয়ে ঝোল দিয়ে আর তোমার হলো গুড় দিয়ে। রাতের কাজটা না অনেকটা এগিয়ে রাখার চেষ্টা করি খাওয়া দাওয়ার পরে। এই রুটি করলে গ্যাস এত নোংরা হয় কি বলবো তোমাদেরকে, তোমরা যারা করো হয়তো তারা জানো, তবে কার কি হয় আমি তো জানি না। আমার না এই রুটি করার পর গ্যাসটা এত নোংরা হয়, তখন মনে হয় এই গ্যাসটা যদি পরিষ্কার এখন না করি, সকালে উঠে আমার সেই পরিষ্কার করতে হবে। জানো তো সবসময় এই রাতের বেলায় কিন্তু গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। আর ওদিকটা শাশুড়ি মা এসছে, ওনাদের রুটি টুটি খাওয়া হয়ে গেছে, বাটিগুলো দিয়ে যাচ্ছেন। ওনারা আবার রুটি খেয়েছে কি দিয়ে জানো তো, গুড় দিয়ে। আমি আবার একটু তরকারি নিলাম। আমার শুধু গুড় দিয়ে রুটি খেতে গেলে গা পাক মারে কেমন একটা হয়, তবে লাস্টে 2-1বার গুড় দিয়ে রুটি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। জানো তো কাজকর্মগুলো যদি গুছিয়ে রাখতে পারি না, রাতের বেলা একটু বিছানায় শুয়ে শান্তি পাবো। না হলে মনে হবে এই বুঝি রাত হয়ে গেল, বেলা হয়ে গেল, হ্যান ত্যান মনে হয় কত কিছুই। জলগুলোও ঠিকঠাক করে বোতলে একটা একটা করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। আর যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটা নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। তো বন্ধুরা চলো বাই, দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন